2025 সালের 6 জানুয়ারি সকাল 11:15 ডেভিড মোরো নামের এক ব্যক্তি তার অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে প্রশান্ত মহাসাগরের মনোরম দৃশ্য উপভোগ করছিলেন। আর 5টা দিনের মতোই এটিও ছিল একটি স্বাভাবিক দিন। এমন সময় তার অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 5 মাইল দূরে প্যাসিফিক প্যালিসেডের পাহাড়ে তিনি আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। দেখতে দেখতে মাত্র 1 ঘন্টার মধ্যে এই আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে ধোঁয়ায় পুরো পাহাড়টাই ঢেকে যায়। স্যাটেলাইট ভিউতে দেখলে বোঝা যায় এই আগুন প্রথম রিপোর্ট করা হয়েছিল প্যালিসেডের পাহাড়ে, কিন্তু এর কয়েক ঘন্টা পরেই এটি ইটন, হার্স্ট, কেনেথ, গেটি, স্কিরবল এবং সান ফার্নান্ডো এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। যে সময় আগুন লেগেছিল তখন সেখানে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইছিল, যার দিক ছিল স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। এখন প্রশ্ন জাগে যে যদি আগুন প্রথমে প্যালিসেডে লাগে, যা সমুদ্রের একেবারে কাছে, তাহলে সেখান থেকে আগুন বাতাসের বিপরীত দিকে 30 থেকে 40 কিলোমিটার দূর পর্যন্ত কিভাবে ছড়িয়ে পড়ল। নূরের পথে চ্যানেলের ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, এই আগুনে মোট 38,000 একর অর্থাৎ 150 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে গেছে। 12,000-এরও বেশি বিল্ডিং এবং বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং 1,80,000 মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী আগুন, যা এই ভিডিও তৈরির সময়ও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন নেভানো সব রকম প্রচেষ্টা ব্যর্থ হতে দেখা যাচ্ছে। ওয়াটার বোমারগুলো একবারে 45,000 লিটার জল ফেলছে, যা এই ভয়াবহ আগুনের সামনে কয়েক ফোঁটা জলের সমান। ওয়াটার বোমারের সাহায্যে বিশেষ রাসায়নিকও ছিটানো হচ্ছে, কিন্তু প্রকৃতির এই রোষের সামনে সমস্ত প্রচেষ্টা বৃথা মনে হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় আগে থেকেই জলের অভাব রয়েছে, যার কারণে প্রায়শই ফায়ার হাইড্রেন্টগুলো খালি পড়েছিল। আগুন 7টি ভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার কারণে ফায়ার ফাইটার এবং তাদের সরঞ্জামও বিভক্ত হয়ে পড়ে। তার ওপর 70 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস যখন আগুনের ওপর আছড়ে পড়ে, তখন আগুন আরও ভয়াবহ রূপ নেয়। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল ছড়িয়ে পড়ার আসল কারণ জানার আগে আসুন দেখি ক্যালিফোর্নিয়ায় এর আগে কতবার দাবানলের আক্রমণ হয়েছে। গত 25 বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ক্যালিফোর্নিয়া দাবানলের একটি হটস্পট। 2003 সালে স্যান ডিয়েগো কাউন্টিতে সিডার ফায়ার 2,73,000 একর জমিতে ছড়িয়ে পড়েছিল। 2017 সালে টাবস ফায়ার 36,000 একর জমি পুড়িয়ে দেয় এবং সেটিও অক্টোবর মাসেই লেগেছিল। আবার 2017 সালেই থমাস ফায়ার 2,80,000 একর জমি ছাই করে দেয়। এই আগুন ডিসেম্বরে শুরু হয়, জানুয়ারিতে শেষ হয়। 2018-তে ক্যাম্প ফায়ার 1.5 লক্ষ একর জমি পুড়িয়ে দেয় এবং 17 দিন পর 25শে নভেম্বরে নিয়ন্ত্রণে আসে। একইভাবে 2020-তে গ্লাস ফায়ার 67,000 একর জমিতে আক্রমণ করে এবং এটিও সেপ্টেম্বরে শুরু হয়ে 1 মাস পর অক্টোবরে শেষ হয়। যদি সমস্ত দাবানলের তারিখগুলোর দিকে লক্ষ্য করা যায়, তাহলে একটি বিষয় স্পষ্ট, সেটি হচ্ছে শীতকাল। অর্থাৎ এই দাবানল মোটামুটি শীতের মাসেই লেগেছে, আর এখনকার লস অ্যাঞ্জেলেসের দাবানলও ভরা শীতেই শুরু হয়েছে। তাহলে আসল কারণ কি যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে বেশিরভাগ দাবানল শুধু শীতকালেই লাগে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি বিশেষ প্রাকৃতিক ঘটনায়, যাকে স্যান্টা অ্যানা উইন্ডস বলা হয়। হ্যাঁ, স্যান্টা অ্যানা উইন্ডস হল গরম এবং শুকনো বাতাস, যা দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং বাহা ক্যালিফোর্নিয়াতে বিশেষ করে অক্টোবর এবং শীতকালে বয়ে চলে। গুগল আর্থে দেখলে বোঝা যায় ক্যালিফোর্নিয়ার পূর্বে অনেক দূর পর্যন্ত শুধু মরুভূমি রয়েছে, যাকে মহাবি ডিজার্ট বা গ্রেট বেসিনও বলা হয়। সূর্যের তাপে মরুভূমি গরম হয়, যার ফলে সেখানকার বায়ুর চাপ বাড়তে থাকে। অন্যদিকে সমুদ্রের বাতাস ঠান্ডা হওয়ায় সেখানে চাপ কম থাকে। আমরা জানি যে বাতাস সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। চাপের পার্থক্য যত বেশি হবে, বাতাস তত দ্রুত বইবে, এবং এখানেও ঠিক তাই হয়। দক্ষিণ পূর্ব ক্যালিফোর্নিয়া থেকে সান্তা আনা উইন্ডস দ্রুত সমুদ্রের দিকে বয়ে চলে। এই শুকনো এবং গরম বাতাস যেখান দিয়েই যায়, সেখানকার আর্দ্রতা শুষে নেয়। ফলে পুরো অঞ্চলটি এই মৌসুমে অত্যন্ত শুষ্ক হয়ে যায়। ঝোপঝাড় এবং গাছপালা একেবারে শুকিয়ে যায়, যা খুব সহজেই আগুন ধরার জন্য প্রস্তুত হয়ে থাকে। সান্তা আনা উইন্ডস যেখানে পুরো জঙ্গলকে দাবানলের জ্বালানিতে পরিণত করে, সেখানে যদি ভুল করেও কখনো আগুন লেগে যায়, তাহলে এই তীব্র বাতাস সেই আগুনকে আরও ভয়াবহ করে তোলে। জ্বলন্ত কয়লা দ্রুত ছড়িয়ে পড়ে এবং চোখের পলকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাধারণত যেদিকে বাতাস বয়, দাবানলও সেদিকেই ছড়ানোর কথা,
কিন্তু লস অ্যাঞ্জেলেসের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা দেখা গেছে। এর আসল কারণ বুঝতে হলে আমাদের একটি আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা বুঝতে হবে, যাকে বলা হয় মাউন্টেন ওয়েভ রোটর। পাহাড়ের যেদিকে সরাসরি বাতাস এসে ধাক্কা খায় তাকে উইন্ডওয়ার্ড সাইড বলে, আর পাহাড়ের অন্য দিক যেদিকে বাতাসকে যেতে হয় তাকে লিওয়ার্ড সাইড বলে। হয়টা কি, যখন উইন্ডওয়ার্ড সাইড বাতাসকে আটকায় তখন লিওয়ার্ড সাইডে একটি ঘূর্ণি বা ভর্টেক্স তৈরি হয়। এই ঘূর্ণিতে বাতাস গোল গোল ঘুরতে থাকে, অর্থাৎ পাহাড়ের ওপরে বাতাসের দিক একরকম থাকলেও পাহাড়ের নিচে বাতাসের দিক উল্টো হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসের ক্ষেত্রেও এই ঘটনার বড় ভূমিকা রয়েছে। প্যালিসেডস যেখানে প্রথমে আগুন লাগে সেটি লিওয়ার্ড সাইডে অবস্থিত। এখানে মাউন্টেন ওয়েভ রোটারের কারণে পাহাড়ের চূড়ার নিচ দিয়ে বাতাস বিপরীত দিকে বইতে শুরু করে, যা আগুনকে স্থলভাগের দিকে ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। একবার যখন দাবানল খুব বেশি বেড়ে যায় তখন এটি অনেক অদ্ভুত ঘটনার জন্ম দেয়, যা ভবিষ্যৎবাণী করাও খুব কঠিন। এর মধ্যে একটি হল ফায়ার টর্নেডো। এটি একটি বিরল এবং বিপজ্জনক ঘটনা যা তীব্র দাবানলের সময় তৈরি হয়। এটি দেখতে টর্নেডোর মতোই, কিন্তু এর ভেতরে শুধু আগুন এবং প্রচণ্ড উত্তাপ থাকে। দাবানলের অবিশ্বাস্য উত্তাপ আশেপাশের বাতাসকে সঙ্গে সঙ্গে গরম করে উপরের দিকে টেনে নেয়। এই আপড্রাফট একটি ঘূর্ণন গতি তৈরি করে, যা আশেপাশের শুকনো ঝোপঝাড়কে টর্নেডোর মধ্যে টেনে নিয়ে এই আগুনের ঘূর্ণিকে আরও ভয়ঙ্কর করে তোলে। দাবানল একটা কঠিন বাস্তবতা, এবং জলবায়ু পরিবর্তনের কারণে আগামী বছরগুলোতে এটি আরও ঘন ঘন দেখা যাবে। আমেরিকার কাছে দাবানল নিয়ন্ত্রণের জন্য অত্যাধুনিক প্রযুক্তিও রয়েছে, কিন্তু প্রকৃতি আমাদের বারবার ইঙ্গিত দিচ্ছে যে আগুন নিয়ন্ত্রণ করা আজও প্রায় অসম্ভব। যদি আমরা প্রকৃতিকে বোঝার চেষ্টা করি এবং জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করার পরিবর্তে তার সাথে মানিয়ে চলার চেষ্টা করি, তাহলে হয়তো দাবানলের এই ভয়াবহতা কিছুটা কমানো সম্ভব। আশা করি নূরের পথ চ্যানেলের এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ভরা মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে।